প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ আমরা টের পাচ্ছি না। এই বিষয়ে আলোচনার জন্য জামাতে ইসলামের উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও আর শেষ পর্যন্ত এগোয়নি। সমঝোতার জন্য সরকারে বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আজ শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে। আর সরকার দিলে রাজনৈতিক দলগুলো সেটি মেনে নেবে কিনা সে প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে যেটা উচিত হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারের আরেকবার দলগুলোর সাথে বসা উচিত হবে। এই সিদ্ধান্ত সরকার কি নিতে যাচ্ছে, কি সিদ্ধান্ত বিবেচনা করছে সেটা দলগুলোর সাথে বসে সামনাসামনি বসে আলাপ করা দরকার। আবার আপনি বলতে চাচ্ছেন যে এরকম হতে পারে যে সরকার যে সিদ্ধান্তটাই নিয়েছে সেটাই থাকুক, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ইনফর্ম করুক, করে ইভেন তাদের মতামত নিয়ে তারপরও যদি কিছুটা কোনো রকম এবং প্রয়োজনে সবাইকে নিয়ে বসা, কম্বাইনলি বসা, মানে সরকারকে শেষ চেষ্টাটা করা উচিত হবে। সরকার যদি হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয় এটা কিন্তু গর্ত আরো গভীর। তাহলে রাজনৈতিক দলগুলো যে ব্যর্থ হলে এটাকে আপনি কিভাবে দেখবেন? আলাদা বসতে পারতো না, পারতো না। আমি পারতো না কেন বলি, বাস্তবতাটা বোঝা। বাংলাদেশ কি খুব গণতান্ত্রিক মানসিকতার মধ্য দিয়ে গেছে এন্টায়ার 53 বছর 54 বছরের ইতিহাসে? উত্তর হচ্ছে যায়নি। বাংলাদেশ এভাবে হয় নাই। এখন ধরুন আমি উদাহরণ দিই, জামায়াতে ইসলামী যখন তার জায়গা থেকে ধরুন একটা আলোচনা ইনিশিয়েট করার চেষ্টা করলো, একটা কথা মনে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, ও রাষ্ট্রের স্বার্থ যেমন দেখবে তার সাথে তার দলের স্বার্থও দেখবে, তার নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার হিসাব করবে। এখন জামায়াতে ইসলামী ডাকছে, বিএনপি সেটা রাজি হচ্ছে, তাহলে দেখবেন এখানে মেইন প্লেয়ার হিসেবে জামায়াতে ইসলামী মানুষের সামনে পোর্ট্রেট হবে। এটা যদি সমাধান হয়ে যায়, আমি ধারণা করি এটাই আর কি, কোনো একদিন আমরা ওই জায়গায় যাবো, সেদিন আসলে হিসাবগুলো থাকবে না, কিন্তু এই মুহূর্তে এটা হিসাব হয়েছে। সেই কারণে আমি মনে করি এটা আসলে সফল হওয়ার স্কোপ ছিল না। আর 7 দিনের মধ্যে আপনি নিজে নিজে করে ফেলবেন, অথচ মাসের পর মাস আপনি একটা মধ্যস্থতাকারী, একটা কমিশনের মধ্যস্থতায় এটার ঐক্যমত্য হওয়া যায় নাই। সুতরাং আমরা এই 7 দিনে পারার কথা ছিল না। সরকার আসলে 7 দিন আমার ধারণা বলেছেন এই কারণে, যেহেতু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেবেন, তার আগে একটা সর্বশেষ একটা সুযোগ, এটাকে আমি আলটিমেটাম বলছি না, একটা চেষ্টা করার একটা ঝামেলা তো তৈরি হয়েছে। জামাত ইসলামী আন্দোলন সহ 8 দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে বড় সমাবেশ ডেকেছে। দাবি মেনে না নিলে 8 দলের নেতারা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দিয়েছেন। জামাতের প্রস্তাব বিএনপি নাকচ করার বিষয়ে গত শনিবার 8 দলের লিয়াজোগ কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে নেতারা বলেছেন বিএনপির আহ্বান জানাক, দেশ জাতি জনগণের সাথে তারা আলোচনা অংশ নেবে। এর মধ্যে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একটা কথা বলেছেন যে বিএনপির মুখে আগের রেজিমের সুর দেখছি। বিএনপি মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু ওনারা বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না। কিন্তু বিগত রেজিম এই ধরনের সুরেই সবসময় কথা বলতো, যে অমুকের সাথে বসবো না, তমুকের সাথে বসবো না। এখন এই বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে এবং অন্যদের আহ্বান জানাবে, এটা হলো জামাতের একজন নেতার বক্তব্য। আবার সেই প্রশ্নটা করে যেটা আপনি অল্প কথা শেষ করেছেন, আমি আবার একটু ডিটেলস জানতে চাচ্ছি, কেন এই রাজনৈতিক দলগুলো আসলে বসতে পারলো না? আপনি রাজনীতির কথা বলেছেন, কিন্তু এখন তো মানুষ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো বসুক একসঙ্গে, তারা স্বস্তি পায় আসলে। হ্যাঁ, দ্যাটস ট্রু, কিন্তু ওই যে মানে বসতে পারবে না কথাটাও ঠিক না। মানে মাসের পর মাস সবগুলো দল, আমরা কিন্তু এই প্রশংসা করি, ঐক্যমত্য কমিশন তার সুপারিশ কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কতটুকু নোট অফ ডিসেন্ট থাকলো, কিন্তু আমরা তো এখন শুধু যেটা পাই নাই সেটার হিসাব করছি। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এনগেজিং ডিবেট করেছে মাসের পর মাস, মানে এরকম এনগেজিং ডিবেট আসলে হওয়া। এই কারণের মধ্যে কেউ এটাও বলেছে যে যেটা 8 মাসে সমাধান করতে পারেনি 7 দিনে করবে। তো আমরা আমাদের দলগুলোকে বসতে দেখেছি, তারা ডিবেট করেছেন, তারা 2-1 বার কেউ বেরিয়ে গেছে, মানে দুর্দান্ত। আমি মনে করি আমাদের দলগুলো বসতে পারে, এটা ভুল না, কিন্তু এখন নির্বাচন কাছে চলে এসছে। আর আমি একটা কথা একটু খোলাখুলি বলতে চাই, আমরা যে সংকটটা দেখছি, গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে, নোট অফ ডিসেন্ট যাবে কি যাবে না, আপার হাউস পিআর মেনে নিলে সব সমস্যার সমাধান হবে, এই যে যাবতীয় কথাবার্তা হচ্ছে, বা লোয়ার হাউসে পিআর লাগবে, এই সমস্যাটা আসলে না টেকনিক্যাল না, রাজনৈতিক সমস্যা। প্রত্যেকটা দল তার নিজস্ব কিছু পরিকল্পনা আছে, কিছু প্রাপ্তি
শক্তি সে যোগ করতে চায়। নির্বাচনের আগে সবাই কিছু না কিছু বিজয় নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত এটা পলিটিক্যাল সেই সেটেলমেন্ট। সমালোচনায় সামনে আসলো যে রাজনৈতিক দলগুলো এটা হবে 5 আগস্টের পরও দলকে প্রাধান্য দিচ্ছে, দেশকে নয়। আমি সেটা মনে করি না। তারা দেশকে প্রাধান্য যদি না দিত, দলগুলোর কথা বলছি, তারা এই আলোচনায় বসে ইভেন যে দলটা সবচেয়ে কম সংস্কার মেনেছে, বিএনপি নোট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচিত বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি, তো তারপরও তার জায়গা থেকে আমি ধরে দেখাতে পারি যে সে যথেষ্ট পরিমাণ সরে এসছে। সেই কারণে দেশের কথা ভাবছে না, আমার কাছে সেটা একেবারেই মনে হয় না। কারণ আমরা প্রায় তো যেটা যেহেতু এক্সপেকটেশন অনেক ছিল, আমরা যেগুলো হয় না, আমি একটা উদাহরণ দিই জাস্ট, 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকা যাবে না। তার একটা ছোট ক্যালকুলেশন যদি দেখাই, এরকম আমরা ধরে নিই তর্কের খাতিরে যে সম্ভাবনা আছে বিএনপি আগামী 2 টার্ম নির্বাচনে নির্বাচিত হবে, পরে হয়তো তার সমর্থন আরো কমে যাবে, এবার বেশি পাবে, পরে সিট কমবে, কিন্তু জেনারেল মেজরিটি হয়তো সে পরের বার পাবে, ধরে নিলাম। যদি তাই হয়, 2 টার্ম যদি জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার থাকেন, 2 টার্ম শেষ ওনার বয়স হবে 70। বাংলাদেশের 70 কি খুব বেশি বয়স প্রাইম মিনিস্টার হওয়ার যাবে না মতো? উনি কিন্তু হবেন না। উনি কিন্তু অ্যাগ্রি, জাস্ট 2 টার্ম যদি পরপর ক্ষমতা থাকে, 70 বছর বয়স থেকে উনি আসলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। তো এটা তো উনি অ্যাগ্রি করেছেন, এটা তো তাদের অ্যাগ্রি করার কথা ছিল না। এর বাইরে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ, আর্টিকেল 70 সহ আমাদের বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ অর্জন আছে। এই জন্য বলছি দেশের কথা ভাববে, কিন্তু আবার দিনের শেষে এটা মানতেই হবে প্রত্যেকটা দল তার নিজের স্বার্থ আসলে দেখবে। গণতান্ত্রিক ব্যবস্থায় দলের স্বার্থ, দেশের স্বার্থের যে একটা মিথস্ক্রিয়া, এটার মাধ্যমেই আসলে হয়। কোনো দল যদি কখনো দেখে যে জনগণ, এই যে কেন গণতন্ত্র ভালো, জনগণ যদি দেখে ওরা নিজের স্বার্থ দেখে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে, নির্বাচন আছে কিন্তু অন্য দলগুলো কিন্তু সেটাকে ইউজ করতে হবে। এই যে এনসিপি, ও ক্যাম্পেইন করতে হবে, জামাতকে ক্যাম্পেইন করতে হবে, দেখো বিএনপি কিন্তু তার নিজের স্বার্থ দেখার জন্য এটা করে নাই, এটা না করে তোমার এই ক্ষতি হবে, ওকে ভোট দিও না। এগুলোই হলো গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করার সিস্টেম। ফরিদুল হক, আপনি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, কেন্দ্রীয় নেতা, বলুন তো, এনসিপি শুরু থেকে বলছে যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিন্তু এখন যেহেতু সমঝোতার সম্ভাবনা ক্ষীণ, এনসিপির অবস্থান আসলে কি হবে? না, সমঝোতার অবস্থান ক্ষীণ আমি এটা এখনো মনে করি না। এখনো সমঝোতার যথেষ্ট সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া তো জুলাই সনদ হবে না। সেক্ষেত্রে ধরেন একটা বিপ্লবী সনদ হইতে পারে, রাজনৈতিক সনদ, জুলাই সনদ মানে জাতীয় সনদ, যেহেতু এটার মধ্যে খেয়াল করেন নামটার মধ্যে কিন্তু জাতীয় আছে, জুলাই জাতীয় সনদ। তো জাতীয় সনদ সমঝোতা ছাড়া হয় না। এই সমঝোতার কারণেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই তার জায়গা থেকে কিন্তু ছেড়ে এসছে, প্রত্যেকটা দলই। আমরা তো একদম শুরু থেকে, ইভেন আমরা অক্টোবরের শেষ পর্যন্ত যখন ধরেন হইলো, শেষ পর্যন্ত কিন্তু আমরা গণপরিষদেই ছিলাম, কারণ আমরা পরিষ্কারভাবে জানি, এটা নিয়ে আমরা দীর্ঘ ব্যাখ্যা করেছি যে কেন গণপরিষদ দরকার। কিন্তু সেখান থেকে কিন্তু আমরাও বলছি যে ঠিক আছে, যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে গণভোট করা হয় তাহলে এটা একটা মধ্যবর্তী সমাধান হতে পারে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে বিএনপিও নেক্সট পার্লামেন্টের সংশোধনী এটার মাধ্যমে তারা করার পক্ষে শুরু থেকে কিন্তু তারা কনসিস্টেন্ট ছিল, ওনারাও শেষে কিন্তু গণভোটে এসেছেন। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম, যখন জুলাই সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেটা সরকার প্রকাশ করলো যে এরকম একটা আদেশ হতে পারে, সেখানে আপনারা মূলত বলা যায় স্বাগতই জানিয়েছেন, জামাত ইসলামও স্বাগত জানিয়েছে, বিএনপি বিরোধিতা করেছে। এখন যদি সরকার একতরফা সিদ্ধান্ত নেয়, যেটা উনি আগেই ঘোষণা দিয়েছে সরকার, তাহলে এনসিপি কি সেই সিদ্ধান্তের অংশীদার হবে? না, এখন একতরফা দোতরফার তো ব্যাপার না, সরকারকে সমঝোতার মধ্য দিয়ে যেতে হবে, আমরা এটা মনে করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপি আপনাকে দেখে নিবেন যে আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো। না, আমরা কিন্তু এটা আগেই বলেছি যে এই যে সনদ যে আদেশটা কি হবে, এটা ড্রাফট আমরা দেখতে চাই, জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্রের মতো হলে হবে না, আপনি দিলেন এক ডকুমেন্ট, তারপরে পাঠ করলেন আর এক ডকুমেন্ট, এটা হবে না প্রথমত। এবং এটাতে নিশ্চিত হতে হবে যে এই গণভোটের মধ্য দিয়ে গাঠনিক ক্ষমতা পরবর্তী পার্লামেন্টের কাছে যাচ্ছে কিনা, কিংবা পরবর্তী নির্বাচিত পরিষদের কাছে যাচ্ছে কিনা। পার্লামেন্ট বললে আবার সমস্যাটা যেটা হয় যে পার্লামেন্টকে পার্লামেন্ট মনে করে, কিন্তু যখন গাঠনিক ক্ষমতা এর সাথে যুক্ত করে দেওয়া হয়, তার কাছে কিন্তু সংবিধান সংস্কারের পাওয়ার দিয়ে দেওয়া হয়। সো এইটা যাচ্ছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা মনে করি, মানে আমরা এটা পরিষ্কারভাবে বলছি যে এটা কোনোভাবেই একটা অধ্যাদেশ আকারে যেতে পারবে না, এটা একটা আদেশ হতে হবে। এবং এই আদেশটা জারি করবেন প্রফেসর ইউনূস, কারণ অধ্যাদেশ হইতেছে একটা প্রাইমারি ল দিয়ে কনস্টিটিউশন পরিবর্তন করা যায় না, কনস্টিটিউশন পরিবর্তন করার অর্ডার দেওয়া যায় না। এটা আসলে
এক্সট্রা কনস্টিটিউশনাল একটা ওয়েতেই আপনাকে এটা করতে হবে, এছাড়া অন্য কোনো অল্টারনেট এই মুহূর্তে আমাদের কাছে নাই। কারণ আমরা এত বেশি মানে সংস্কারের জায়গাতে আমরা ঐক্যমত হয়েছি, এর বাইরে আপনি যেতে পারবেন। আমার ব্যাপার হচ্ছে যে এর কমেও যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি বেরও হতে পারবেন না। কারণ এর কমে করতে গেলে তো আপনাকে ধরেন পুরোপুরি সংবিধানের অধীনস্থ হয়ে করতে হবে। সংবিধানের অধীনস্থ তার আমরা নাই, আমরা সংবিধান থেকে অনেকখানি বেরিয়ে এসেছি। তো সেই জায়গা থেকে এটাকে এর বাইরে থেকে নিয়ে করেই, এবং এটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই হতে হবে। রাজনৈতিক সমঝোতা না হলে এই সংকটটা রয়ে যাবে। সো আমি মনে করি যে এই সমঝোতা হবে, এখনও সুযোগ আছে, এখনও সময় আছে। কারণ গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী নির্বাচন ঠিকমতো হওয়ার জন্য যে আমাদের এই যে সমঝোতা দরকার, এটা সবগুলো দায়িত্বশীল রাজনৈতিক দল বোঝে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। ডক্টর জাহিদ, আপনি যে কথাটা বলেছিলেন যে সরকার আরেকবার বসতে পারে, আমার মনে হয়েছে যে আপনার যে কথাটা সেদিকেই এরকম একটা ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি একটা কথা বলেছেন, একটা প্রশ্ন তুলে বলেছেন যে জামাতের দিক থেকে আলোচনার আহ্বান নিয়ে তিনি মূলত প্রশ্ন তুলেছেন। সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন, প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান কোনো বিষয় আলোচনার জন্য, যে কোনো ইস্যুতে আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব, কিন্তু অন্য কোনো দল দিয়ে আহ্বান জানানো হচ্ছে কেন? এখন দুটো, একটা হলো ক্রিটিসিজম আর একটা কিন্তু পজিটিভ। হ্যাঁ, এটাই হওয়া উচিত শেষ পর্যন্ত। এখন এটা আমাদের মেনে নিতে হবে। আমি সত্যিকার অর্থে আমরা বলছি আমরা একমত হতে পারি না, বসতে পারি না। বাংলাদেশকে যদি আমরা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তুলনা করি, আমাদের এটা মানতে হবে মিডল ইস্টে যে দেশগুলোতে এই ঘটনা ঘটেছে, ইভেন তিউনিসিয়া যেটা সবচেয়ে কম সংকট হয়েছে, সেটাও আমরা এখন যে জায়গায় আছি তার চাইতে খারাপ ছিল ফর শিওর। আমরা সত্যিকার অর্থেই মানে আমরা খুব হতাশার কথা বলি, তো একটা দীর্ঘ সময় স্বৈরশাসনের অধীনে থাকা দেশগুলো মানে 3টা তো গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে, তাই না? তো আরেকটাতে মানে মিলিটারি শাসন চলে আসছে। তো আমাদের ওইটার সাথে যদি তুলনা করি, সোফার আমরা খারাপ জায়গায় নাই। এই জন্য আমার মনে হয় প্রধান উপদেষ্টা যদি বসেন এবং যদি সত্যিকার অর্থেই সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকায় যান, আমার এই জায়গাটা খুব জরুরি। ডক্টর ইউনূস ডেইলি স্টার সম্পাদককে দায়িত্বে আসা 3-4 মাসের মাথায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন। ওখানে উনি স্পষ্টভাবে এই কথাটা বলেছেন, আমরা কোনো শাসক নই, আমরা ফ্যাসিলিটেটর। তো ওনাকে ফ্যাসিলিটেট করতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি জানি যে সরকারের ইচ্ছা আছে, চাওয়া আছে। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমি বিএনপি আপার হাউসে পিআর মানছে না, আমার কাছে এটা খুবই ইললজিক্যাল মনে হয়। কিন্তু ধরুন আমি বসেছি সমঝোতার জন্য, আমি কিন্তু তখন এই যে আমার একটা চাওয়া আছে, আমি এই চাওয়াটা ইম্পোজ করতে পারি না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমারটা লজিক্যাল মনে, আমরা কোনো একটা জিনিসের প্রতি বিশ্বাস করি কেন? আমি লজিক্যাল মনে করি, তাই আমি লজিক্যাল মনে করছি। কিন্তু আমি যখন ফ্যাসিলিটেটর হিসাবে বসবো, তখন আমি আসলে এমন কিছু করতে পারবো না যাতে মনে হয় যে আমি আসলে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছি। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের এটাই সংকট, ওনারা এত মাসের সমঝোতা নিশ্চিত করতে পারেন নাই আসলে এই কারণে। কারণ তাদের, আমি এজেন্ডা থাকাকে নেগেটিভ অর্থে বলছি না, তারা হয়তো জাতির ভালোই চেয়েছেন, কিন্তু তাদের একটা এজেন্ডা ছিল বলে আমি মনে করি। ডক্টর জাহিদ, আরেকটা বিষয় সেটা হলো যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক বড় দল। জি। এবং কেউ কেউ মনে করেন, নয় অনেকেই মনে করেন, কেউ কেউ না, এখানে অনেকেই মনে করেন, আমি আপনি ফরিদুল হক এরাও কিন্তু মনে করি যে এই দলটির দায়িত্বও বেশি নিঃসন্দেহে। এই যে আজকে যে সংকটটা তৈরি হলো, এই অবস্থায় বিএনপির আসলে কি কৌশল হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি বিএনপি এই মুহূর্তে তেমন কিছু করার নেই। বিএনপি ভুল করে ফেলেছে আগেই। কোনটা? সেটা হচ্ছে বিএনপির আপার হাউসের পিআর মেনে নেওয়া উচিত ছিল বেশ আগে। এখন বিপদ যেটা হয়েছে, এটা না মানতে না মানতে তো আপনি মূল্য দিয়ে ফেলছেন। বিএনপি কিন্তু, আমি বিএনপি একটা প্রশংসাও করি, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক পরিসরে একটা বিরাট অর্জন।
এক সময় আমরা রাজনৈতিক দলগুলোকে না বলতাম, আরে ও সব কথা বলে ফেলে, পরে কিছু করবে না, ম্যানিফেস্টো সম্পর্কে না, ও বলতে পারতো যে আমরা সব মেনে নিছি, ঠিক আছে, তারপরে মানবো না, তারপরে গিয়ে শুনলাম না। কিন্তু খেয়াল করব আমরা, এই যে তার যা যেসব জায়গায় সে পছন্দ করছে না, তার যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো কিন্তু সে সমালোচনার পরও মানেনি। সো বিএনপি সবচেয়ে ভালো করতো যদি বেশ আগেই আপার হাউসের পিআরটা মেনে নিত, কারণ আপার হাউসের পিআর এক ধাপে ধাপে অনেক নর্মালাইজ করা হয়েছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, আপার হাউস আমরা চেয়েছিলাম মোটামুটি ক্ষমতা, আমরা আমেরিকা সেনেট বানানো হোক সেটা চাইনি, এই আপার হাউস হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটা আমি দীর্ঘদিন লেখালেখি করেছি, মানে শেখ হাসিনার সময়ের কথা বলেছি, পরেও লেখালেখি করেছি, পরে তো করেছি, আগেও করেছি। তো তারপর ওখানে কিছু পাওয়ার দেয়া, ধরুন কিছু কিছু আইন, আমার স্বপ্ন ছিল যে যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের সাথে রিলেটেড সেগুলো আপার হাউসেও পাস হতে হবে। এখন ওখানে লেজিসলেশনে কোনো পাওয়ার রাখা হয় নাই। পিআর হলেও কি হবে, আপনি জাস্ট একবার ফেরত পাঠাতে পারবেন কনসিডারেশনের জন্য, না হলে হবে না। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 না, শেষে জেনারেল মেজরিটি চাওয়া হয়েছে, মানে আপনি অর্ধেকের একটা বেশি সিট পেলেই হবে, কিন্তু পেতে হবে। এই একটাই আসলে মূল বিষয় শেষ পর্যন্ত ছিল, পিআর হবে এবং জেনারেল মেজরিটিতে পাস হতে হবে। তো এই ডিলটা আসলে এগ্রি করা উচিত ছিল। এখন বিপদ যেটা হয়েছে, বিএনপি এটা না মেনে, ডিল যদি উচ্চ কক্ষে হতো তাহলে কিন্তু নিম্ন কক্ষেরটা অনেক আগে শেষ হয়ে যেত, আমাদের ধারণা। আমি ধারণা করি সব সংকটের মূল আসলে ওই জায়গায়। এখন সমস্যা হচ্ছে বিএনপি সমস্যাটা এবার একটু বুঝি আমরা। এখন একটা দল তার ক্ষতি একসেপ্ট করার সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তো দল যদি বলে যে আমি সিদ্ধান্ত নেব, এর জন্য আমার মাসুল দিতে হলে দেব, এ ধরনের পলিসি ডিসিশন আছে, এটা করতে পারেন আপনি। তো বিএনপি এটার জন্য মাসের পর মাস ক্রিটিসাইজড হয়েছে, কিন্তু এই যে টক শোতে প্রচুর সমালোচনা, এবং সত্যিকার অর্থে তারা যেটা চান সেটাকে লজিক্যালি এস্টাবলিশ করা যায় না। কিন্তু এখন কি কৌশল নিলে ভালো হয় না, এখন বিপদ যেটা হয়েছে, বিএনপি এখন এই পয়েন্টে সেখান থেকে মেনে নিয়েছি বলা মানে আমাদের এটা মাথায় রাখতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো প্রতিটা পদক্ষেপ সে জনগণের সামনে কিভাবে পোর্ট্রেইড হলো যে বিএনপি হেরে গেছে, এই বোধটা এখন ইলেকশন কাছে চলে আসায় বিপদ হয়ে গেছে। আমি এখন এখানেই মূল জটিলতা দেখছি আর কি। একটু আগে হলে ভালো হতো, অনেক আগে, না ভুলে যেত না, তখন হতো ঠিক আছে, বিএনপি অনেক কিছু মেনেছে না, এই গণভোট ছিল না, সে চায় নাই, মেনেছে, সে আর্টিকেল 70 যেভাবে অ্যামেন্ড করতে চেয়েছিল সেই জায়গা থেকে সরে এসেছে, 10 বছরের বেশি থাকা যাবে না, সে সেখানে সে সবগুলো কমিশন সরকারের ইনফ্লুয়েন্স থাকার কথা ছিল, কিন্তু সে সেই নির্বাচন কমিশনটা ছাড় দিয়েছে, বাকিগুলো ছাড় দেওয়া উচিত ছিল, তো অনেক জায়গায় সরে এসছে, তো ওখানে যদি সরে আসতো সমস্যা ছিল না। এখন এটাই জটিল জায়গা আর কি। ফরিদুল হক, আমরা সবসময় দায়ী করছি সরকারকে, কিন্তু এই অনুষ্ঠানে আমরা বারবার একটা কথা বলে থাকি, সেটা হলো যে এই সরকার আসলে সবারই সরকার। এবং আমরা আরেকটা কথা বলি, এটা প্রায়ই বলি অনুষ্ঠানে, সেটা হলো যে আসলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলাম আধা সরকার, কারণ তারাও সুযোগ সুবিধা পায়, নানান ধরনের ফেসিলিটি পায়, এটা অস্বীকার করার উপায় নেই। ক্ষমতা না এসেই এর মানে তারা আধা সরকার, এর মানে এরা সব কিছু পাচ্ছে, আবার তাদেরই সরকার, তারাই এই সরকারকে বানিয়েছে, এখন সব কিছু সরকারের দোষ, এই যে একটা ব্যাপার, তাহলে কি রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নেই? সরকার আর রাষ্ট্র দুটো আলাদা ব্যাপার আছে। রাষ্ট্রের মধ্যে আসলে কোথাও এনসিপি নাই, এটা একটু আমাকে মাফ করে দিবেন, কারণ এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। আমাদের কোথাও কোনো ব্যুরোক্রেটিক ধরেন মনে করেন যে এম্পাওয়ারমেন্ট নাই, আমাদের কোথাও কোনো ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আমাদের বিরাট বড় কোনো দলীয় ফোরাম নাই, কোথাও কোনো ভিসি নাই, এইগুলো দেখেছেন। এইগুলো আসলে জামাত বিএনপি তাদের আছে, তারা পুরনো রাজনৈতিক দল, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আর এর বাইরে আর একটা আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই যে ধরেন সরকারের যে লক্ষ কোটি টাকা বাজেট হয়, এই বাজেটের কাজ কে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করতেছে, কে কোথায় কিভাবে নিতে পারতেছে, না আমাদের তো আমাদের তো না আমাদের কারো আসনে এইগুলা আসনের ডিস্ট্রিবিউশন সরকার করছে, আসনের ডিস্ট্রিবিউশনের ব্যাপার তো না। এখন ধরেন আসনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যাদের ব্যাপারে অভিযোগ আসছে, তারা আবার ধরেন দেখা যায় যে অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে কিরকম ভেতরে ইয়ে আছে, তাদের সম্পর্ক আছে, এই বিষয়গুলো আসলে জটিল, এটা আসলে বলা মুশকিল। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রের যে এই যে মেকানিজম, এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আসলে এনসিপি নাই, এনসিপি আসলে এটার মধ্যে ঢুকতেও চায় না। এনসিপি আসলে এটাকে নতুন একটা সেটেলমেন্টে নিতে চায়, যাতে এই ভাগাভাগিটা না থাকে, এই ভাগাভাগিটা যাতে আমরা একটা ফেয়ার প্লে করতে পারি। সরকার যে আসবে সে তার মতো করে চালাবে, মানে আমাদের যে জায়গাটার দরকার, আমরা হয়েছে কি যে আমরা আলাপ করি হচ্ছে গিয়ে যেই লেয়ারে, কিন্তু আমাদের কাস্টের আগের লেয়ারে,
ধরেন আমরা যদি এরকম একটা পাটাতন তৈরি করতে পারি যে ঠিক আছে এইখানে একটা সিস্টেমের মধ্যে একটা ফেয়ার প্লে থাকবে, এরপরে রাজনৈতিক দলগুলো যে ধরেন মাইলেজের যে আলাপ কিংবা রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের যে আলাপটা, এই আলাপটা আসলে হবে হচ্ছে গিয়ে কে কতটুকু ফ্যাসিলিটেট করতে পারতেছে জনগণকে। এখন দেখেন 70 অনুচ্ছেদ হওয়া না হওয়া কিংবা ধরেন আপার হাউসে পিয়ার হওয়া না হওয়া এটা কিন্তু কাউকেই জনগণকে ফ্যাসিলিটেট আনফ্যাসিলিটেটেড করার ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আপনি প্লের যে রুলসটা আপনি কিভাবে সেট করতেছেন, এরপরে গিয়ে আসলে ডিপেন্ড করবে যে আপনি আসলে শিক্ষায় কতটুকু বরাদ্দ দিচ্ছেন, আপনি স্বাস্থ্যে কতটুকু বরাদ্দ দিচ্ছেন, আপনি পুলিশকে কিভাবে ধরেন রাখতেছেন, কিংবা ধরেন অন্যান্য জায়গাতে নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধে আপনি আইন করবেন কিনা, তাদেরকে মৌলিক সেবাগুলো দিবেন কিনা, এইগুলো নিয়ে আমরা তখন ডিবেট করতে পারবো। সেইগুলো দলীয় স্বার্থ, কিন্তু এইগুলো আমি মনে করি যে জাতীয় স্বার্থ, যে আমরা একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে পারবো কিনা। এবং এইটা করার জন্য এইবার যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ সবসময় আসবে না, কারণ বারবারই হচ্ছে গিয়ে ধরেন সরকার বদল, দল বদলের মধ্যে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারও কিন্তু একই কথা বলেছেন। আবার বিএনপি বলছে যে গণভোটের দাবি তুলে নির্বাচন পেছাতে চায় জামাত। আসলে ব্যাপারটা কি না, এটার ভেতরে তাহলে বোধহয় প্রশ্নটা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে গণভোটে কিন্তু সবাই একমত, বিএনপিও একমত, জামাতও একমত, আমরাও একমত। বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা হচ্ছে যে গণভোট আগে না নির্বাচনের দিন, এইটা নিয়ে বেসিক্যালি দ্বন্দ্ব। আমরা কিন্তু এই দ্বন্দ্বের মধ্যে নাই। আমরা মনে করি এইটা ওনারা একটা ধরেন টানাহেসরা করে ওনারা যেটা করতেছে মূল জিনিসটাকে আসলে আড়ালে নিয়ে যাচ্ছে। মূল ইস্যুটা হচ্ছে যে গণভোটটা যে হবে, এই গণভোটের মধ্যে দিয়ে আমি কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেক্সট পার্লামেন্টকে দিতে পারছি কিনা, সেটা হচ্ছে আমার মূল ইস্যু। 2 নম্বর হচ্ছে এটা অধ্যাদেশের মধ্য দিয়ে যাচ্ছে না আদেশের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের মেজর। অনেকে বলছেন যে এই জুলাই সনদের ভিত্তিতে তো গণভোটটা হবে আইনে একটা কাঠামোর জন্য, এবং তার ভিত্তিতে আসলে নির্বাচনটা হওয়া উচিত সামনের দিনগুলোতে। না মানে এটা দুই দিকেই ধরেন যুক্তি এবং ধরেন মনে করেন যে পাল্টা যুক্তি আছে। আমরা এই যুক্তির মধ্যে পাল্টা যুক্তি কেন এটার মধ্যে ঢুকতে, যেটা কখন চান গণভোট, আমরা আমাদের আগে পরে নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এটা ভোটের দিন হলেও হয়, ভোটের দিন হলেও আগে নিয়ে আমাদের আগে পরে নিয়ে সমস্যা। আমরা যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে যে আদেশ হচ্ছে কিনা এবং গণভোটের মধ্যে দিয়ে নেক্সট পার্লামেন্টকে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছি কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ ঝামেলার জায়গা আছে, এটা ফরিদ ভাই একটু ক্লিয়ার করুন। ইনফ্যাক্ট ওনাদের দাবি ছিল, ওনারা যখন সাইন করেননি তখনই দাবি দিয়েছেন এবং সেভাবেই প্রস্তাব ফাইনালি উপস্থাপিত হয়েছে। আমার কাছে মূল সংকট কিন্তু এগুলো মনে হচ্ছে না। মূল সংকট মনে হচ্ছে গণভোটে সংবিধান সংস্কারের যে ইস্যুগুলো 48 ইস্যুস যাবে, এগুলো নোট অফ ডিসেন্ট সহ যাবে কি যাবে না, মানে মূল সংকটটা আসলে আমার ওই জায়গায় দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা এটা বলেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট গুলো কার্যকর থাকতে পারবে না যদি আপনি গণভোটে যদি এটা নেন, তাহলে এটা কিভাবে নেবেন? নোট অফ ডিসেন্টে এটা কার্যকর থাকতে পারবে না। এটার ব্যাপারে আমরা ধরেন মনে করেন যে শক্ত অবস্থান নিয়েছি। এটা আমাদের একদম ধরেন আগের দিন, কারণ এটা সেটেল করে যেতে হবে। এটা সেটেল করে না গেলে যেটা হবে, এটা পরবর্তীতে ধরেন গণভোট দেওয়া কঠিন। মানে এটা ধরেন পিয়ারের ক্ষেত্রে ধরেন জাহিদ ভাই যেটা বললেন, এখন বিএনপি যেভাবে বলেছে, বিএনপি যদি মেজরিটি পায় পার্লামেন্টে, কিংবা বিএনপির কাছে যদি সংবিধান মানে 2/3 মেজরিটি থাকে, তো তখন কিন্তু বিএনপি আপার হাউসে পিয়ার করবে না। আপার হাউসে পিয়ার যদি না করে, আবার বিএনপি আপার হাউস করতে চায়, তো আমাদের লজিক, আমরা যে জায়গাটা বলছি যে আপার হাউসের পিয়ার যদি আপনি না করেন, তাহলে আপার হাউসের বেসিক্যালি দরকার নেই, কারণ আপার হাউসের কাছে কিন্তু আমরা কোনো লেজিসলেটিভ ক্ষমতা দিচ্ছি না। একটাই তার কাছে ক্ষমতা থাকতেছে, রিভিউয়ের যে ব্যাপারটা, এটা তো আসলে আগেও রাষ্ট্রপতির কাছে ছিল, এটা আসলে মূল ফ্যাক্টর না। একটাই তার কাছে আসতেছে সংবিধান সংশোধন, তাও একটা ধরেন সিম্পল মেজরিটি। তো এইটার জন্য ধরেন এটা হয়তো বা আমরা কখনো কখনো ধরেন যদি কোনো একটা সরকার অ্যাবসলিউট মেজরিটি না পায়, 2/3 মেজরিটি না পায়, তাহলে কিন্তু সে সংবিধান সংশোধনের দিকে যাবেই না। তো তখন আসলে আমি একটা পরিষদকে বছরে হয়তো বা 500-1000 কোটি টাকা বসায় খাওয়াচ্ছি, কিন্তু সে আসলে ধরেন তার কোনো কাজ নেই, তাহলে এটা করার দরকার নেই। এই জায়গাগুলো ধরেন আমাদেরকে সেটেল করে আগাতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, জাতীয় নির্বাচন নিয়ে দলগুলো প্রার্থী ঘোষণা করেছে অলরেডি, বিশেষ করে প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলাম। এবং বিএনপির প্রার্থী তালিকা দেওয়ার পরই দেশের বিভিন্ন জেলা বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, সড়ক, রেলপথ অবরোধ সহ সংঘর্ষের ঘটনা ঘটছে। কিছু এলাকায় টানা আন্দোলন চলছে, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা ছড়িয়ে পড়ছে এবং এই হতাশার কারণে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে চাপ বাড়ছে। এবং আপনি জানেন যে এই চাপটা খুব কোনো জায়গায় খুব প্রকাশ্য হচ্ছে, কোনো জায়গায় গোপন হচ্ছে, কিন্তু চাপটা বাড়ছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা ছবি খুব আলোচনা হচ্ছে এবং ছবিটা আসলে আলোচনার মতো, ভালো লাগার মতো। রিভিউ, ক্রিকেটে যে রিভিউ দেয়, হ্যাঁ, চমৎকার বলেছেন রিভিউর ব্যাপার। আমার আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে অলরেডি দল যখন ঘোষণা করে তখন বলেই ছিল যে এটা কিন্তু চূড়ান্ত না, সেখানে সংশোধন হওয়ার একটা সুযোগ আছে। আপনি কি মনে করেন যে প্রয়োজনের খাতিরে বিএনপি কোনো জায়গায় রিভিউ করতে পারে, করা উচিত? আমার কাছে মনে হয়েছে প্রার্থী নিয়ে সংকট তুলনামূলকভাবে কম হয়েছে। কেন বলছি? বিএনপির এবার বহিষ্কার ছাড়াও ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তাদের কিন্তু এবার প্রচুর ক্যান্ডিডেট জমে গিয়েছিল, 3টে ইলেকশন হয় নাই, ফলে প্রচুর ক্যান্ডিডেট জমে গেছে, প্রত্যেকে নির্বাচন করতে চায়। সেই তুলনায় যতটুকু ঝামেলা হয়েছে আমার কাছে কম মনে হয়, তুলনামূলক আর কি বলছি, যেটা হওয়ার কথা ছিল। আর এই ধরনের বড় দলে যেখানে বিভিন্ন রকম মানুষ এসে নির্বাচন করবেন, তা কি দাঁড়াতে পারে তার একটা খুব মজার উদাহরণ হয়ে থাকলে এবার জামায়াতে ইসলামী, যেই দলটা কখনোই এই ধরনের সংকটে পড়ে নাই, এবার অন্তত 4-5টা সিটে এই ধরনের সমস্যা হচ্ছে। অন্তত আমি 4টার খবর দেখেছি, 4টা কম বেশি, 4টা বা 5টা, 4টা তো আমার চোখেই পড়েছে। এখন কেন হলো ঘটনাটা? এতদিন পর্যন্ত তাদের দলের পদাধিকারীরা ছিলেন, এখন যেহেতু জামায়াত বড় দল হিসেবে সামনে আসতে চায়, সে নির্বাচন করে জিততে চায়, ফলে অন্য কিছু মানুষও এখানে আসছেন, এসে তারা এখানে মনোনয়ন পাচ্ছেন। তাহলে দেখুন, একটা দুটো যদি হয়ে থাকে এটাই দলের জন্য আনইউজুয়াল। সো এই ঘটনা বিএনপিতে যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠনটা আশাই করা যায় না। সো বিএনপি যেহেতু সেটা নয়, বিএনপির এটা খুব বেশি বাড়াবাড়ি হয়েছে তা না। তবে এই যে বললেন আমরা যে প্রতিবাদটার কথা বললেন, রিভিউ চেয়েছে, মানে এগুলি হলো গণতান্ত্রিক সংস্কৃতি। আপনি ঝামেলা না করে আপনি ক্রিয়েটিভ ভাবে আপনি একটা অ্যাপিল করেছেন এবং আমার মনে হয় কিছু পরিবর্তন আসলে হবে। আরেকটা বিষয় অভিযোগ খুব বেশি হবে না, কারণ হলো দল যদি অনেক বেশি পরিবর্তন করে তাহলে মনে হবে আপনি তাহলে প্রাথমিকভাবে আপনি এত ইনএফিশিয়েন্ট কেন ছিলেন। আরেকটা অভিযোগ উঠেছে যে অনেক জেলা থেকে এই অভিযোগগুলো আসছে যে দল দুঃসময় নেতাদের বাদ দিয়ে হাইব্রিড ও বিতর্কিত অনেককে প্রার্থী করেছেন। আরেকটা বিষয় এমন এসছে, একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো যে অ্যাসালম গ্রুপেরও 6 জন প্রার্থী আছে। এটা আরেকটা যে এসছে সেটা কি বলবেন? সেটা হলো যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কোনো অভিযোগে, তাদেরকে বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমি প্রাথমিকভাবে যেটা মনে করছি, নির্বাচনের সবার আসলে খেয়াল রাখার চেষ্টা করা হয় জিততে পারে না মনে প্রার্থী কিনা। মানে বাংলাদেশটা খুবই মর্মান্তিক একটা জায়গা। এখন বোধহয় প্রথম লাইনে সব জবাব আমরা কোনো একদিন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল বা পরশু বলেছেন যে 10-20 কোটি টাকা খরচ হয়, অঙ্কটা তার চাইতেও বেশি সম্ভবত। শুধু টাকার সাথে আপনার সাংগঠনিক ক্ষমতা, নমিনেশন পেতে গেলেও এর চেয়ে বেশি টাকা লাগে, আলাপ আছে। তো এখন এই জায়গায় আসলে এগুলো দেখা হচ্ছে। আমি আবার একটা জিনিস খুব পজিটিভ মনে করি, এই যে দেখুন পত্রিকাগুলো লিখছে যে এসালামের প্রার্থী আছে, এখানের আছে, তার এই অনিয়ম আছে। আপনার এখানে অনেকবার আলাপ হয়েছে, মানে প্রথম দিকে আমরা এই আলাপ করতাম যে কয়েকটা নির্বাচন হওয়া, আপনি শিওর থাকেন এই যে এবার সমস্যা হলো, এবার হয়তো বিএনপি তুলনামূলক কমফোর্টেবল আছে, এত চাপে নাই, পরের নির্বাচনে আরো বেশি চ্যালেঞ্জে সে পড়বে এবং এই বিতর্কিতদেরকে দিয়ে এই যে শোরগোল হচ্ছে, অন্য দলগুলো কিন্তু ইউজ করবে এটা। অবশ্যই যাদেরকে দিয়েছে তাদের সিটে তো এই ক্যাম্পেইন হবেই এবং তারা কেউ যদি পরাজিত হন দল কিন্তু বুঝবে যে আমরা ভুল করছি। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি মনে করি। ফরিদুল হক, বিএনপি বড় দল, তাদের কিছু সংকট থাকবেই। আসলে এক এক আসনে আমরা একটা হিসাব করেছিলাম, গড়ে 9 জন প্রার্থী, পরে সেটা কমে 4 জন হয়েছে। সংকটটা থাকাটাই স্বাভাবিক। এর জন্য দলকে কিছু রিস্ক নিতে হচ্ছে, কিছুটা সংকটও তৈরি হতে পারে কোনো আসনে, যেটা ডক্টর জাহিদ উল্লেখ করলেন। এটা হতেই পারে বড় দলের পক্ষে। আপনারা নতুন দল, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন,
আপনাদের অবস্থাটা কি? আপনারা কি কোনো জোট বা সমঝোতা যাচ্ছেন নাকি স্বতন্ত্র হিসাবেই থাকবেন? শুক্রবার আপনাদের দলের সাধারণ সভা বলছেন আপনারা, মূলত আপনাদের যে নির্বাহী কমিটি তার একটি বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আপনারা কি সিদ্ধান্ত নিলেন শেষ পর্যন্ত? আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত, এবং আমাদের সাথে জোট কিংবা ধরেন কোনো রকম সমঝোতা হয়তো বা হতে পারে যাদের সাথে সংস্কার বিষয়ে আমাদের যদি কোনো ধরনের মিল পড়ে, মানে যাদের সাথে যদি মেলে তাদের সাথে আমাদের কোনো সমঝোতা হতে পারে। এখন এখানে ধরেন এই যে সংকটটা সামনে আসতেছে, জাতীয়ভাবে যে সংকটটা সামনে আসতেছে, এটা কিন্তু বারবার আসতে থাকবে। এটা কিন্তু ধরেন এমন না যে ধরেন এটা আপনি এই নির্বাচন দিয়ে এটা আপনি মিটিগেট করে ফেলবেন। ব্যাপারটা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে এই সংকটটা রয়ে গেছে, যে ধরেন এটা আসলে অন্য দলের প্রার্থীর ব্যাপারে আসলে এইভাবে বলাটা একটু কিছুটা মুশকিল, কিন্তু এটা তো আসলে বাংলাদেশের রাজনীতিকে ধরেন চিত্রায়িত করে, বাংলাদেশের রাজনীতির ক্যারেক্টার নির্মাণ করে হচ্ছে এইটা। মানে ধরেন আমরা যে পুরনো মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলতাম, মাফিয়াতন্ত্র যেভাবে আসলে কাজ করে, ওয়ার্ক করে, যেই ধরনের প্রার্থী আমরা দেখতে চাই মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখতে, সেই ধরনের প্রার্থী অনেক জায়গাতে দেখা গেছে। সেই পুরনো আপনার ধরেন কিছু হলো রোড ব্লকেট করে দেওয়া, রোড ব্লকেট কি ধরেন ঢাকা চিটাগং মহাসড়ক ব্লকেট করে দেওয়া হচ্ছে, তার মানে এখানে হাজার হাজার লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করছে। কিন্তু এরপরে ভালো এটা নিয়ে সমালোচনা হচ্ছে। হ্যাঁ, না সমালোচনা তো হচ্ছে, সমালোচনা ধরেন এরপরে কিন্তু যেভাবে সমালোচনা হচ্ছে ফরিদুল হক, এরপরে কিন্তু এটা কাজ করতে ভয় পাবে। একটা ডিফারেন্স আছে, ইদানিং সোশ্যাল মিডিয়া আছে, তো আমি ধারণা করি দলগুলো ভয় পাবে, মানুষের মধ্যে এগুলো এত বেশি কথা হচ্ছে এগুলো। আচ্ছা, আমি আসলে আপনাদের থেকে আর একটু বেশি আশাবাদী মানুষ, এটা আমার মানে হইতে পারে, ভুল হইতে পারে। আমি জিনিসটাকে ঠিক অন্য জায়গা থেকে দেখি। আমি যে জায়গাটা থেকে দেখি সেটা হচ্ছে যে আপনাকে এরকম একটা সিস্টেমের মধ্যে যেতে হবে যেখানে দলের একটা আসনে 9 জন ক্যান্ডিডেট থাকবে না, কিংবা ধরেন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াও কখনো কখনো কঠিন হবে, এবং এরকম মাফিয়ারা নির্বাচন করতে আসতে আগ্রহী হবে না। কিভাবে এটা সম্ভব? কেন আইন প্রণয়নের কাজটা করলে কিভাবে এক্স্যাক্টলি অন্য কাজগুলো হচ্ছে যে আইন প্রণয়নের কাজটা করতে হবে, এবং দ্বিতীয়ত এমপি প্রার্থী খুঁজে পাওয়া কঠিন, ইনসেনটিভ কমায় দিতে। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিসও কিন্তু ধরেন এবার হয়েছে, আপনি অনেকগুলো আসনে আমি খেয়াল করে দেখলাম, এটা সম্ভবত আরো বাড়বে, যে ধরেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আসতেছে, যে বাবা এমপি ছিল অথবা মন্ত্রী ছিল, তাহলে ওই কনস্টিটিউয়েন্সিটা তো আসলে তার। এটা আপনি খেয়াল করে দেখেন, ওই যে 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদার তন্ত্র, হ্যাঁ, তা ভূমির জমিদারের বিরুদ্ধে 30-এর দশকে শেরে বাংলার নেতৃত্বে আমরা লড়াই করছি, ভূমির জমিদারি আমরা 50 সালে বিদায় করছি, কিন্তু রাজনৈতিক জমিদার তন্ত্র রয়ে গেছে। মানে আমার বাবা যেহেতু ধরেন হয়তোবা 20 বছর পরে এসে আমার ছেলে বলবে যে আমার বাবা যেহেতু খুলনা দিয়ে নির্বাচন করছে, আমার এটা হয়তো আমার জমিদারি হয়ে গেছে। বিএনপিতে মহিলা প্রার্থী হয়েছেন 10 জন, সম্ভবত সবাই উত্তরাধিকার সূত্রে। এক দুজন হয়তো বাইরে থাকতে পারে। নট অনলি নারী প্রার্থী, মানে অনেক ছেলে পুরুষ প্রার্থীও। তো এটার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরেন মানে এই যে ট্রান্সফার করা যাচ্ছে, আপনার যে ধরেন রাজনৈতিক অর্জন কামাই, এটা তো ব্যক্তির অর্জন। আরেকটা বিষয়, এটাকে যে আমাদের উত্তরাধিকার করা যাচ্ছে, তার মানে আমাদের সিস্টেমের মধ্যে সংকটটা রয়ে গেছে। ওটাকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে অনেকে বলছেন যে আপনারা নির্বাচনে জোট বা সমঝোতা রাজনৈতিক কৌশল হিসেবে ভুল করেছেন। এটা কোনো রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। ভুলটা কি? না, ভুলটা কি? আপনাদের সমঝোতা হতে পারে বিএনপির সঙ্গে অথবা জামাতের সঙ্গে। আপনারা কার সাথে যাবেন বা কার সাথে যাবেন এই সিদ্ধান্ত আপনাদের থাকতেই পারে আলাদাভাবে, এবং সবারই থাকে। তো আপনারা আগে ভাগে প্রকাশ করে দেওয়ার কারণে হয়েছে কি, বিএনপি আপনাদের নিয়ে খেলবে এখন। এটা পরিষ্কারভাবে আমরা কারোর সাথেই যাব না, এটা পরিষ্কারভাবে বলা হয় না। আমরা প্রধানত এখন পর্যন্ত এনসিপির ভেতরে এবং এনসিপির বাইরে, এনসিপির যে পেরিফেরি, এনসিপির ভেতরে নেতা কর্মী সদস্য এবং যে পেরিফেরি, এটার মেজর অংশ, মেজর বলতে হচ্ছে 90% প্লাস অংশ, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি, তারা চায় এনসিপি যদি একটা আসনেও নাও যেতে, যেটা মানে হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি না, অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ নেই। একটা আসনেও যদি নাও যেতে, তাও এনসিপির এককভাবে নির্বাচন করা দরকার। সো ওই দিকেই আসলে এনসিপি মোটামুটি আমরা ক্লিয়ার একটা শেষ পর্যন্ত জবাব দিয়েছে ডাক্তার জাহিদ। ফরিদুল একটা চমৎকার কথা বলেছে যে তাদের দলের এখন 90% যারা নীতি নির্ধারক তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে অথবা দীর্ঘদিন এই পেরিফেরিতে ঘোরার কারণে কোনো না কোনো খবর আমরা পাই, আপনি নিজেও জানেন যে এনসিপির একটি অংশ এবং যারা নেতৃত্ব পর্যায়ের অংশ যারা একটা সমঝোতায় যেতে চায়, সেটা বিএনপির সঙ্গে।
এমন এমন আলোচনাও চলছে যে এটাকে কেন্দ্র করে দলটা ভেঙেও যেতে পারে, এই আশঙ্কাও কিন্তু কারো কারোর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ঠিক মানে এই বিষয়টিকে কেন্দ্র করে কি হতে পারে আপনার মতামত জানতে চাচ্ছি। দুটো দিক একটু বুঝি, মানে এনসিপি বিএনপির সাথে গিয়ে কি গেইন করবে। প্রথম কথাটা হচ্ছে তাদের যদি কিছু মানুষজন পার্লামেন্টে যায়, পার্লামেন্টের একটা ধর্ম আছে, পার্লামেন্টে বলা কথার কিন্তু আলাদা ওজন আছে একদম। মানে আপনি এই যে ফরিদুল হক ভাই এখানে শো করছেন, আমরা অনেক টক শো করি, এগুলো অনলাইনে যায়। এই ফরিদুল হকই যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির সাথে সমঝোতা করে গেলেও কিন্তু আমি মনে করি না ওনারা বিএনপি হচ্ছেন, ওনারা বিএনপি ক্রিটিক করবেন সেখানে গিয়ে, ওটার বহু গুণ ট্র্যাকশন হবে। ফলে ফরিদুল হক যখন জনগণের সামনে যান, এনসিপি জনগণের সামনে যায়, এনসিপির কর্মসূচি, নাহিদ ইসলাম যদি যান, তারা যেভাবে আসবেন সেই ফোকাস তারা পাবেন। কিন্তু ঝামেলা একটা রয়েই গেল, ওই জাতীয় পার্টির একটা বদনাম আছে, জাতীয় পার্টিকে যেভাবে ছাড় দিয়ে আনা হয়েছে সেই বদনামের ভাগিদার হবেন। সেই তুলনায় ওনারা যদি বাইরে থেকে করেন, আমি মনে করি তারা বাইরে থেকে যদি নির্বাচন করেন, তাদের মাত্র মানে এই নির্বাচন হতে যাচ্ছে সম্ভবত তাদের 1 বছরও পূর্ণ হবে না। তারা মানে ফেব্রুয়ারির শেষে করেছেন, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন, 1 বছরও হয়নি। সেই তুলনায় আমার মনে হয় যে বিএনপির ক্ষমতায় যদি আসে, তারা যদি অনেক ভুলভ্রান্তি করবে, এগুলো নিয়ে যদি তারা রাজনীতি করতে থাকেন, পরের নির্বাচনে তারা খুব বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারে। তবে আমার একটা ছোট্ট অ্যালার্মিং আছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি। ওনাদের যে রাজনীতি, এই যে দু দলের সাথে ওনাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সংস্কারের ইস্যুতে বলছে, তাহলে তো অ্যাপারেন্টলি মনে হয় জামাতের সাথেই ওনাদের সংস্কারের মিল অনেক বেশি। জামাতের নোট অফ ডিসেন্ট প্রায় নেই, খুব কম, ওনাদের সাথে খুবই মিল আছে। সেটা আবার তাদের রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে, কারণ তারা যেহেতু নিজেদেরকে মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে তারা বলে দিয়েছে, ইতিহাসের দায় তারা নেবেন। আরেকটা বড় ব্যাপার আছে, জামাত যখন বিএনপির জোটে, জামাত কিন্তু বিএনপির জোটে গেছে, আর ওনারা গেলে কিন্তু ওনারা জামাতের জোটে যাবেন, ডিফারেন্ট, ওনার মাইনর পার্টনার। জামাত কিন্তু বিএনপির সাথে যখন জোট করেছে, জামাত মাইনর পার্টনার ছিল, উনি মাইনর পার্টনার হিসেবে যাবেন। সুতরাং এই ব্যাপারটা ওনার আইডেন্টিটির একটা সংকট হতে পারে এই ক্ষেত্রে। ডক্টর জাহিদুর রহমান এবং ফরিদুল হক, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।